গ্রামবাসীদের উদ্যোগে 2017 সালে তৈরি হয় সংগ্রহশালা, যা দেখতে বা গবেষণা করতে বিভিন্ন জায়গা থেকে গবেষকরা আসছেন। জায়গাটি অবস্থিত নদিয়া জেলার গাংনাপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, এই গ্রামে প্রায় 5 থেকে 6 হাজার মানুষের বাস। একটা সময় এখানে দেবল রাজা নামে এক রাজা থাকতেন। সেই কারণেই এখানে বিভিন্ন পুরনো সামগ্রী উদ্ধার হচ্ছে। পাশাপাশি এই রাজার থেকেই এখানে নামকরণ হয় দেবগ্রাম বলে দাবি। ডক্টর বিশ্বজিৎ রায়, গবেষক, বলেন, দেবলগড় অর্থাৎ দেবগ্রাম, এখানেই প্রাচীন সভ্যতার নিদর্শন ছড়িয়ে রয়েছে। তার প্রমাণ মিলেছে এই গ্রামের মানুষ বাড়িঘর বা চাষ করতে গেলে মাটি খুঁড়লেই যে সামগ্রীগুলো উদ্ধার হচ্ছে সেগুলো গুপ্ত যুগ থেকে শুরু করে পাল, সেনগুপ্ত, সুলতানি যুগ, এমনকি হাল আমলের নীলকুঠি নীলকর সাহেবদের ব্যবহারের সামগ্রীর নিদর্শন পাওয়া যাচ্ছে। তবে তিনি দেবল রাজার বিষয়ে বলেন, জনশ্রুতি রয়েছে, ইতিহাস কোথাও বা কাগজে কলমে কোথাও প্রমাণ পাওয়া যায়নি। মৌখিক ইতিহাসে দেবল রাজার পর সেখান থেকেই দেবরগড় বলে পরিচিত। আমরা এই মুহূর্তে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো যে দেবল রাজার যে গড় ছিল সেই গড়ের সেখানে, মানে গড় পরীক্ষা এখন তো মাত্র একটাই মাত্র ঢিপি বেঁচে আছে, এবং আপনি ওখানে গেলে দেখতে পাবেন যে একটা লম্বা লিনিয়ার প্যাটার্নে একটা মানে দেয়াল রয়েছে। সেই দেয়ালটা গিয়ে একটা উঁচু ঢিপি মাটির সেইখানে গিয়ে মিশে যাচ্ছে। এবং এই দেবল রাজার পিছনে এখানে একটি লৌকিক গল্প আছে, মানে লোকগল্প আছে। কী সেই লোকগল্প? একটি সন্ন্যাসী, সে সব জায়গায় ভিক্ষাবৃত্তি করে। এই গ্রামে কোনো একটি গ্রামে, মানে এই অঞ্চলে কোনো একটি এলাকায় আসেন। তিনি আসার পরে একটা শিব মন্দির দেখতে পান। সেই শিব মন্দিরে শিবের মাথায় ছিল একটি পরশ পাথর। সেই সন্ন্যাসীর ওই পরশ পাথর দেখে প্রচণ্ড লোভ লেগে যায়। এবার সেই পরশ পাথর তো সে নিতে পারে না, কারণ গ্রামের লোক তো রয়েছে। এবার গ্রামের লোক তো চাইলেই নিতে পারে না, লোক ধরে তো তাকে মারবে বা প্রহার করবে। তো সে সেখানে খুব ভালো একটা প্ল্যান, মানে ছক কষেন। কী সেই ছকটা হলো এই যে ও ওইখানে থেকে ধ্যান করেন, ওই মন্দিরে থেকে ধ্যান করেন, আর রাত হলেই কাঠ ফাট জোগাড় করে আগুন ধরিয়ে দিয়ে এই জ্বলে গেলাম পুড়ে গেলাম, জ্বলে গেলাম পুড়ে গেলাম, এই টাইপের করে। একদিন আসলো, দেখলো কিছু না, ওই সন্ন্যাসী পাগলামি করছে। দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা তো সেই একই, এই জ্বলে গেলাম পুড়ে গেলাম, জ্বলে গেলাম পুড়ে গেলাম। আবার লাঠি চুটা নিয়ে চলে আসলো, দেখে কিছুই না, এই সন্ন্যাসীর পাগলামি। তৃতীয় দিনও তাই, চতুর্থ দিনও তাই। বেশ এইভাবে কটা দিন চলতে থাকে। তারপরে একদিন সত্যি ওই শিব ঠাকুরের যেই আর কি বেদিটা ছিল, যেখানটায় পরশ পাথরটা ছিল, সেই বেদির চারিদিকে কাঠ ফাট দিয়ে আগুন ধরিয়ে দিল। স্বয়ং ভগবান যখন জ্বলছে তখন শিব ঠাকুর এসে ওই রকম চিৎকার করে যে এই জ্বলে গেলাম পুড়ে গেলাম, জ্বলে গেলাম পুড়ে গেলাম, বাঁচাও। তখন সবাই গ্রামের লোক জানে না ওই সন্ন্যাসীর পাগলামি, গিয়ে লাভ নেই। তো সেই গরমে উত্তাপে সেই পাথরটি ফেটে যায়, জ্যোতির্লিঙ্গটি ফেটে যায়, এবং সেখান থেকে পরশ পাথরটি ছিটকে পড়ে যায়। সেই পরশ পাথরটি ঝোলায় নিয়ে রাতারাতি ভেঙে যায়। কোনো এক বাড়িতে, মানে গৃহস্থ বাড়িতেই যায়। সেখানে গিয়ে সারাদিন খুব হেঁটে ক্লান্ত হয়ে গেছে। এবার কোনো একটি যদি ব্যক্তি আসেন, বা যেহেতু অতিথি দেবো ভব, তারপরে সে যদি হয় সন্ন্যাসী, তাহলে তো সে আরও বিরাট ব্যাপার। তো এই মতো অবস্থায় সেই সন্ন্যাসীকে কিছু খাবার জল বা স্নান করার জন্য অনুরোধ করেন। তিনি থাকেন সেই ঝোলা ফোলা রেখে দিয়ে। সেই সময় বৃষ্টি, ওই ঝোলার উপর দিয়ে বৃষ্টির জল পড়ে ধুয়ে সন্ন্যাসী, তাহলে তো সে আরও বিরাট ব্যাপার। তো এই মতো অবস্থায় সেই সন্ন্যাসীকে কিছু খাবার জল বা স্নান করার জন্য অনুরোধ করেন। তিনি থাকেন সেই ঝোলা ফোলা রেখে দিয়ে। সেই সময় বৃষ্টি, ওই ঝোলার উপর দিয়ে বৃষ্টির জল পড়ে ধুয়ে যেখান দিয়ে গিয়েছে বা যায়, সেখান দিয়ে সোনার মতো আর কি এক ধরনের আর কি একটা দাগ দেখতে পাই। তখন কৌতূহলবশত সেই গৃহস্থ ওই ঝোলার মধ্যে কি আছে খুলে দেখে। তখন কিন্তু সন্ন্যাসী স্নান করছেন বা তার নিত্যকর্মে ব্যস্ত। তো তখন একটি পাথর দেখতে পাই, উজ্জ্বল চকচকে। তো সেই লোভ সে সামলাতে পারেনি। তো সেই সমপরিমাণ ওজনের একটি মাটির ঢেলা তার মধ্যে রেখে সেই পাথরটি সে হাপিস করে দেয়। যথারীতি অতিথি দেব ভব। তো সেই সন্ন্যাসীকে গৃহস্থ খাইয়ে বেশ দক্ষিণা ফক্ষিণা দিয়ে পাঠিয়ে দেয়।
এবার সন্ন্যাসী তো মহানন্দে ঘুরে 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 চলে যাচ্ছে। তো কিছু দূর গিয়ে এক দরিদ্র মানুষকে দেখতে পাই। এবার সন্ন্যাসী তো জানি যে আমি পরশপথে যেখানে ছোঁয়াবো সেখানেই আমার সোনা ফলে যাবে। তো সেই খুঁজে দেখে যেটা মাটির ঢেলা, কিচ্ছু নেই। তখন খুব মনে খটকা লাগে সন্ন্যাসীর। সন্ন্যাসী ঘুরে আসে, এসে ওই গৃহস্থকে জিজ্ঞাসা করে যে তাহলে আমার পরশপথটা গেল কোথায়? সে বলল, না বাবা, আমি তো জানি না, আপনি আমার কাছে দেবতার স্বরূপ, আমি কেন আপনাকে মিথ্যা কথা বলতে যাব। ঠিক এইরকম অবস্থা। তখন ওই তিনি তো সন্ন্যাসী, তিনি তো চোখ মুখ দেখলেই বুঝতে পারেন যে কি তার মনে চলছে। তো তখন বলল, ঠিক আছে, তুই যখন বৎস আমাকে সত্যি কথা বললি না, ওই পরশপত্রের জন্য তোর একদিন প্রচুর প্রতিপত্তি হবে, প্রচুর, কিন্তু সেটা তুই রাখতে পারবি না, সপরিবারে নির্মূল হয়ে যাবি। ঠিক সেরকমটাই ঘটেছিল। যখন রাজা দেবপাল, এটা কথিত আছে, যখন যুদ্ধে যায় দিল্লীশ্বরকে, সেটা অনুমান করা হয়, কোনো লিখিত ইতিহাস নেই। দিল্লীশ্বরের সাথে যখন যুদ্ধ হয়, তখন বাড়িতে বলে গেছিল রানীকে যে আমি দুটো পায়রা নিয়ে যাচ্ছি, একটা সাদা পায়রা, একটা কালো পায়রা, দুটো পায়রা নিয়ে যাই। এবং যুদ্ধে দেবপালই, দেবলগড়ের যে আর কি অধিপতি, সেই কিন্তু জয়লাভ করে, দিল্লীশ্বর হয়নি। কিন্তু ভুলক্রমেই হোক আর ওই অভিশাপক্রমেই হোক, কালো পায়রাটি উড়ে যায়। এবং সে কালো পায়রাটি দেখে সপরিবারে রানীর সহকারে নৌকাডুবি হয়ে মারা যায় এই পরিখাতে, পিছনেই আছে, একটু এগিয়ে গেলেই সেই পরিখাতে। কিন্তু ততক্ষণে বাড়ি আসে জয়ডাঙ্কা বাজিয়ে বা বিজয় ডাঙ্কা বাজিয়ে, এসে থেকে বাড়িতে আর কেউ বেঁচে নেই। তখন সেই রাজা বলছে যে আমার বেঁচে থেকে কী লাভ, আমার বাড়ির লোকই যখন বেঁচে নেই, তখনও সে নিজে আর কি আত্মবলিদান দিয়ে দেয়। তারপরে দিল্লীশ্বর এসে এই জায়গা দখল করে নেয়। এই হলো এখানকার লুকিয়ে থাকা বা লোকের মুখে সর্বপ্রচলিত যে লোকগল্প, সেটা হলো এই লোকগল্প। কি নাম আপনার? আমার নাম রাজু বিশ্বাস। আমি এই দেবলগড় পুরাতত্ত্ব সংস্থার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছি। এর ব্লক মিউজিয়ামের কিছু জায়গায় রাখা আছে, আর কোথায় আছে, আর এই অঞ্চলের 5-10টা গ্রাম জুড়ে কারো বাথরুমের সিঁড়ি, কারো ধানের গোলার নিচের ভিত্তি, এইভাবে টোটালটা রয়েছে। সর্বত্র এটা হবে, গৌড় মালদা সর্বত্র। এটা নিয়ে আমাদের নাক শীত করলে হবে না। যে গরিব মানুষটা মাটি করে ইট পেয়েছে, সেই ওই ইট দিয়ে ঘরই বানাবে। শিক্ষিত মানুষ এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা 2017 সালে মাটি কাটার সময়, চাষের জমি করার সময় এটা উন্মোচিত হয়। তারপর আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে ওই কিছু কিছু টুকরো পিঠে করে, ঘাড়ে করে, ওই রঞ্জন ভ্যানে করে মিউজিয়ামে নিয়ে গিয়ে রেখেছে। যারা রাজ্য পুরাতত্ত্ব দপ্তর থেকে এসেছিলেন ওদেরও দেখালাম, বললো যে এত ব্লক রাখার জায়গা এই মুহূর্তে আমাদেরও নেই। না এখন দেখেননি, সামনে এনে রেখেছিলাম, কেউটে সাপের বাসা হয়েছিল, ওই পেছনই না রাখা, যে পাথরের ব্লক তো সব। এখন আমরা এগিয়ে যাব এই পরিখা ধরে টাওয়ারের দিকে। আপনারা দেখতে পাবেন লিনিয়ার প্যাটার্নের এই র্যাম্পার্টটা। আপনারা এবার শুধু কল্পনা করে নিন, প্লিজ এই সবের ছবি তুলবেন, এর থেকে ভালো ছবি আমি আপনাকে পাঠাবো, নিজের বড় লজ্জা লাগে।